খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর, সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার বিধান নেই জানালেন আইনমন্ত্রী। রাজধানীর বাইরে যাওয়ার রোধে তৎপর পুলিশ, ফাঁকি দিতে হেঁটে চেকপোস্ট পাড়ি, ফেরিঘাটে চাপ, ট্রলারে নদী পারাপার। দেশে করোনায় আরও ৫৬ জনের মৃত্যু, নতুন রোগী ১,৩৮৬ জন, শনাক্তের হার ৮.19%। অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ পরিকল্পনা, টার্গেট ঢাকা, সিলেট পুলিশ ও বিজিবির স্থাপনা, গ্রেপ্তার ৪ জন। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন নামঞ্জুর করেছে সরকার। সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার সুযোগ নেই, আইন মন্ত্রণালয়ের এমন মতামতের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার সাজা স্থগিতের শর্ত হিসেবে উল্লেখ ছিল তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। ৪০১ ধারার অধীনে বিদেশ যেতে দেওয়ার কোনো সুযোগ নেই জানিয়েছেন আইনমন্ত্রী। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার আবেদন নাকচ করে দিয়েছে সরকার। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে এ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার কোনো বিধান আইনে নেই বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় থেকে তাদের যে মত আসছে তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে ৪০১ ধারায় সাজা স্থগিত করে যেই সুবিধাটি দেওয়া হয়েছে এটা দ্বিতীয়বার মানে আবার তাকে সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর মানে এই কোনো অবকাশ এই ৪০১-এ দ্বিতীয়বার আর করার নেই। আমরা এখন আর তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না। এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে আইনমন্ত্রী আনিসুল হক জানান, ৪০১ ধারায় খালেদার সাজা স্থগিতের সুবিধা দেওয়া হয়েছে, তাই পুনরায় ৪০১ ধারায় তাকে বিদেশে যাবার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। তখন এই দুই শর্ত যখন দেওয়া হয়েছিল সেটা মেনে নিয়েই উনি কিন্তু মুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে আবার নতুন করে সেই শর্ত শিথিল করা বা সেই শর্ত পরিবর্তন করা ৪০১ ধারায় আইনি কোনো সুযোগ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করেই খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ দিয়েছেন। এবারও চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা হয় বলেই আইনগতভাবে বিদেশে যাবার অনুমতি দেওয়া যায় কিনা তা যাচাই করে দেখেছে সরকার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ রোধে ঈদের রাজধানীর বাইরে যাওয়া ঠেকাতে তৎপর হয়েছে পুলিশ। যাত্রীবাহী অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস বের হতে দেয়া হচ্ছে না, কারণ যৌক্তিক না হলে ঘুরিয়ে দেয়া হচ্ছে চেকপোস্ট থেকে। করা হচ্ছে মামলাও, তবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না হেঁটে বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষকে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, সামনের সড়কে ঈদে বাড়িমুখী মানুষের মিছিল, কোথাও কোথাও জটলা, উপেক্ষিত সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণ রোধে রাজধানী না ছাড়ার নির্দেশনা থাকলেও বাড়ি যাচ্ছেন তারা। দূরপাল্লার বাস বন্ধ থাকায় গন্তব্যে যেতে উঠছেন অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসে। বাড়তি ভাড়া গুনলেও বসছেন গাদাগাদি করে। উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব, থাকছে করোনা সংক্রমণের ঝুঁকি। যাবো তো একটু গাইবান্ধা, আমার মা অসুস্থ তো এই জন্য যাচ্ছি আর কি। ঈদও আছে, মা একাই থাকে গ্রামের বাড়িতে, এই জন্য যাচ্ছি। আমার শাশুড়ি একা, বয়স্ক মানুষ একা আছে, বাইরে টাইরে বের হই না, বাসায় থেকে সেফলি যাচ্ছি। তবে তৎপর পুলিশ, চেকপোস্টে এলেই এসব যানকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। জবাব সন্তোষজনক না হলে দেওয়া হচ্ছে মামলা, ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজধানীর দিকে। এদিকে পুলিশকে ফাঁকি দিতে অনেকে হেঁটে চেকপোস্ট পার হয়ে আমিনবাজারে গিয়ে উঠছেন লোকাল বাস, প্রাইভেট কার বা মাইক্রোবাসে। স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীরা বসছেন পাশাপাশি। এই যে রিক্সা, বাসে, সিএনজি যাব, তাছাড়া তো আর অবস্থা নাই। বাড়িতে যাওয়া লাগবে, মিল বন্ধ করে দিয়েছে, কি করব। এসব যানবাহনে গন্তব্যে যেতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে মানুষকে। বাড়তি ভাড়া চাওয়ায় হাতাহাতিও হয় যাত্রী ও চালকদের মধ্যে। 200 টাকার ভাড়া পাটুরিয়া, আমার বাড়ি আলি কইছি, আমার বাড়ি আলি 400 টাকা লাগবে। আর আমি এই দেশের স্থানীয়, ওই কোন জায়গার আমি জানি না, ওই আমার মারবা না। হ্যাঁ, পেটের খিদে আইছি, আনাইয়ে অন 2-4 যাই হেরে বন্ধ করে দিয়ে দেব। পুলিশ বলছে, অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল নিয়ন্ত্রণ করা গেলেও ঠেকানো যাচ্ছে না হেঁটে যাওয়া মানুষকে। জরুরি সেবা
শিল্প কারখানা সাথে যারা জড়িত ওনাদেরকে শুধু যেতে দিচ্ছি। এই ছাড়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যারা প্রাইভেট মাইক্রোতে রওনা করছে ওনাদেরকে যেতে দিচ্ছি না, ওনাদেরকে মামলা দিচ্ছি, মামলা দিয়ে ওনাদেরকে আবার ঢাকার দিকে ফিরিয়ে দিচ্ছি। রাজধানী থেকে বের হওয়া আরেক পথ যাত্রাবাড়িতেও বেড়েছে পুলিশের তৎপরতা। আইনের আওতায় আনা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীবাহী প্রাইভেট কার, মাইক্রোবাসকে। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারের অনুরোধ, লকডাউন ও স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা উপেক্ষা করে আজও ঘরমুখ মানুষের চাপ ফেরিঘাটগুলোতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘাট এলাকায় কাজ করছে বিজিবি। এদিকে ফেরি বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে গাদাগাদি করে নদী পার হচ্ছেন অনেকে। যানবাহন সংকট, বাড়তি ভাড়া, পথের ভোগান্তি আর করোনা সংক্রমণে ভয়, কোনো কিছু দামাতে পারছে না ঈদে ঘরমুখ মানুষকে। শনিবার দিনভর নাটকীয়তার পর রোববারও ভোর থেকেই শিমুলিয়া ঘাটে ভিড় করেন দক্ষিণবঙ্গগামী যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ঢল। জরুরি সেবায় নিয়োজিত দুটি ফেরি ঘাটে ভেড়ার সাথে সাথেই তাতে ওঠার জন্য হুড়োহুড়ি করেন যাত্রীরা। মালিক তো ছুটি দিয়েছে, কিন্তু আমরা তো যেতে পারছি না। গাড়িতে 5 টাকার ভাড়া 10 টাকা নিতে আছে, এখানে আসলাম, ফেরি চলে না। এখন আইসা তো দেখা যায় অনেক রোদের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে, অনেক ভোগান্তি আর কি। যেহেতু আমরা আসতেছি অনেক কষ্ট করে 1 টাকা ভাড়া 3 টাকা দিয়ে আসতেছি, কিন্তু কি হচ্ছে এখানে ফেরি বন্ধ। যদি ওইভাবেই দেওয়া থাকতো, দুনিয়ার সব বন্ধ করে দেখ, আমরা আসতাম না। ফেরিতে জায়গা না পেয়ে অনেকে বেছে নিয়েছেন বিকল্প পথ। ইঞ্জিন চালিত নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী হিসেবে জীবনের ঝুঁকি নিয়েই নদী পার হচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাট এলাকায় রীতিমতো হিমশিম খায় পুলিশ ও বিজিবি। ট্রলারে পারাপার এবং ট্রলার পারাপার করতে যাই, সেখানে 1012 টাকা চাই। আমরা হচ্ছে এখানে চেকপোস্ট করতেছি, আমরা কোনো যাত্রীবাহী পরিবহন ঘাটের দিকে যেতে দিচ্ছি না, এবং যারা জনসাধারণ হচ্ছে ঘাট পার হতে আসছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ফেরি চলতেছে না, স্পিডবোট লঞ্চ সব বন্ধ আছে, আপনারা যেখান থেকে এসেছেন চলে যান। তবে পাটুরিয়া ঘাটে যাত্রী চাপ কম। ঘাটের অনেক আগে যানবাহনগুলোকে আটকে দেয় প্রায় জনশূন্য ছিল ঘাট এলাকা। এদিকে ফেরিঘাটে অতিরিক্ত চাপ থাকায় অনেকেই বঙ্গবন্ধু সেতু ও লালন শাহ সেতু হয়ে বাড়ি ফিরছেন। এছাড়া ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ি দিয়ে আসলাম, অনেক যানজট, কিন্তু 10 টাকার ভাড়া 30 টাকা নিতেছে, 30 টাকার ভাড়া 100 টাকা নিতেছে। মা বাবা চাচ্ছে সবার সাথে একসাথে ঈদ করবো, একটা আনন্দ বেশি, কারণ লাস্টে তো বাড়িতে যাইতে হবে, যত কষ্ট। সরকারি নির্দেশনা উপেক্ষা করে রোববারও দেশের অনেক জেলায় আন্তজেলা বাস, মিনিবাস ও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেরি বন্ধ থাকায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে অ্যাম্বুলেন্সে অক্সিজেন শেষ হয়ে ইয়ামান নামের 5 বছরের এক শিশু মারা গেছে। এখনও পাড়ের অপেক্ষায় রয়েছে অর্ধশত অ্যাম্বুলেন্স। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 7:30টার দিকে অ্যাম্বুলেন্সটি শিমুলিয়া ঘাট এলাকায় আটকা পড়ে। 11:30টার দিকে অ্যাম্বুলেন্সে অক্সিজেন শেষ হয়ে গেলে শিশুটির মৃত্যু হয়। এছাড়া ঘাটে এখনও পাড়ের অপেক্ষায় রয়েছে অর্ধশত অ্যাম্বুলেন্স। এর মধ্যে 25 জন রোগী আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বজনরা। অক্সিজেন পুড়িয়ে যে কোনো সময়ে আরও প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হয়। ফেরিঘাটের পরিস্থিতি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাব শিমুলিয়ায়, আছেন শুভ ঘোষ। শুভ, কি অবস্থা শিমুলিয়ার, বিশেষ করে যেই অ্যাম্বুলেন্সগুলি আটকে ছিল বলে বলা হচ্ছিল সেগুলি ছাড় করানো সম্ভব হয়েছে কিনা? দেখুন, আমরা সকাল থেকে মানুষের উঠতে পড়া ভিড়, এটি কিন্তু সন্ধ্যা পরেও আসলে অব্যাহত আছে, এবং এখন কিন্তু এই ঘাটে যাত্রীর উপস্থিতি কিন্তু একেবারেই আসলে দ্বিগুণ আকার ধারণ করেছে। আমি যদি একটু বলে রাখি, এই ঘাটে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়ে আসলে ফেরি চলাচল বন্ধ থাকায় এখানে কিন্তু আসলে কোনো প্রকার জরুরি সেবায় চালু থাকা কোনো অ্যাম্বুলেন্স আসলে পারাপার করা সম্ভব হয়নি। এতে কিন্তু দুপুরের পর থেকে ঘাট এলাকায় প্রায় 1/2 অ্যাম্বুলেন্স কিন্তু এখানে এসে জড়ো হতে আসলে দেখা গেছে। আমরা আসলে সকাল থেকে আসলে অ্যাম্বুলেন্স পারাপারে বিঘ্নতা ঘটছে, পরে দুপুরের পর থেকে আসলে এখন কিন্তু 1/2 বেশি অ্যাম্বুলেন্স এই ঘাটে আসলে পারাপারে অপেক্ষায় রয়েছে। এবং অ্যাম্বুলেন্সের রোগীরা কোথায় যাচ্ছেন?
অ্যাম্বুলেন্সের রোগীরা হচ্ছে যা একেবারে ইমার্জেন্সি রোগী এখানে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি যে প্রায় 15 থেকে 20টি অ্যাম্বুলেন্সে কিন্তু আসলে মরদেহ আসলে রয়েছে এবং লাশবাহী অ্যাম্বুলেন্সের সংখ্যাও কিন্তু এখানে রয়েছে এবং যারা এখানে চিকিৎসাধীন ছিলেন ঢাকায় বিভিন্ন হসপিটালে তারাই আসলে মূলত এখানে আসলে গ্রামের বাড়িতে ফিরছেন। এবং আপনি যে শিশুটির মৃত্যুর কথা বললেন সেই শিশুটি আপনার খুলনার রূপসা থেকে আসলে শ্বাসকষ্ট নিয়ে আপনার ঢাকার সোহরাওয়ার্দী হসপিটালে গিয়েছিল। যাওয়ার উদ্দেশ্যে আসলে তারা বেরিয়েছে। তারপরে মাদারীপুর ঘাটে আসলে দীর্ঘক্ষণ পারাপারের অপেক্ষায় থেকে তারপরে যখন তারা শিমুলিয়া ঘাটে আসে এখানে যানজটে পড়ে কিন্তু সেই শিশুটির মৃত্যু হয় বলে কিন্তু পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি। এরপরে আসলে শিশুটি জীবিত আছে কিনা এটি নিয়ে সন্দিহান থাকায় শিশুটিকে সোহরাওয়ার্দী হসপিটালে নেওয়া হলে সেখানে কিন্তু শিশুটিকে ঘোষণা করা হয়। এরপরে তারা শিশুটিকে নিয়ে এখানে ফিরে আসে। তারপরেও কিন্তু আসলে 5 থেকে 6 ঘন্টা পার হয়ে গেলেও তারা কিন্তু পার হতে পারেনি এবং আমরা এখানে অপেক্ষমান প্রায় যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে অ্যাম্বুলেন্সগুলি পার করবার জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেয়ার উদ্যোগ আছে কিনা কর্তৃপক্ষ এই ব্যাপারে কি বলছে? দেখুন আমরা এই ব্যাপারে যে রোগীগুলো আসলে খুবই ইমার্জেন্সি আসলে তাদেরকে পার করাটা জরুরি এমন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখানে লোহজং উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সাথে কিন্তু আমরা কথা বলেছি। সে আমাদের বলছিল যে আসলে কোনোভাবেই ঘাট থেকে ফেরি আসলে সম্ভব নয়। তাই এই যাত্রীবাহী যে সঙ্গে থাকুন, আমরা একটু চলে যাব পাটুরিয়াতে, সেখানে আছেন মঞ্জুর রহমান। একটু জানতে চাই পাটুরিয়া ঘাটের কি অবস্থা, সেখানে মানুষ কত দেখছেন এবং গতকালকে আমরা যে পরিস্থিতি দেখেছিলাম তার থেকে কোনো উন্নতি হয়েছে কিনা? প্রশাসনের বিশেষ উদ্যোগের কারণে আসলে উন্নত হয়েছে, কারণ গতকাল পাটুরিয়া ঘাটের যে অবস্থা ছিল, মানুষের যে ঢল ছিল, আজকে কিন্তু সেটা নেই। আজকে একেবারেই স্বাভাবিক পাটুরিয়া ঘাট, কারণ আমরা সকাল থেকেই দেখেছি, আপনিও জানেন যে আজকে সকাল থেকে কিন্তু মানিকগঞ্জের 3 প্লাটুন বিজিবি নামানো হয়েছে। এই 3 প্লাটুন বিজিবি মানিকগঞ্জের 3টি স্পট অর্থাৎ ঢাকা-রিচা মহাসড়কের 12 বাড়িয়া এবং মানিকগঞ্জ সিঙ্গার হেমায়তপুর সড়কের ধল্লা, আর একটি হলো পাটুরিয়া ঘাটের যে 10 কিলোমিটার পিছনে অর্থাৎ পেট্রা এলাকায় এই বিজিবি চেকপোস্ট বসে এবং এই চেকপোস্টে ঢাকা থেকে যেসব যানবাহন যোগে যেসব যাত্রীরা আছে তাদেরকে আসলে নামিয়ে দেওয়া হয় এবং যানবাহনগুলোকে আবার উল্টো পথে পাঠিয়ে দেওয়া হয়, যে কারণে আজকে পাটুরিয়া ঘাটে কোনো যানবাহনের চাপ ছিল না, যাত্রী ছিল খুবই সামান্য এবং আমরা যেটা দেখেছি ফেরিও ছিল কিন্তু পর্যাপ্ত, কিন্তু সেগুলো বসা ছিল। এই ছিল আমার কাছে পাটুরিয়ার সর্বোচ্চ সমস্যা। মঞ্জুর এবং শুভ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অযথা ছুটোছুটি না করে নিজ নিজ অবস্থানে থেকেই এবারের ঈদ আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষতিগ্রস্তদের প্লট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ থেকে নিজ পরিবারকে রক্ষা করতে হবে। শুরুতে প্রায় 320 বর্গমাইল এলাকা নিয়ে রাজধানীর পূর্বাচলের নতুন শহর প্রকল্পের ক্ষতিগ্রস্ত 1440 পরিবারের মধ্যে প্লট হস্তান্তর উপলক্ষে আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে প্লটের দলিল তুলে দেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলে থাকতেই তিনি পূর্বাচলের ক্ষতিগ্রস্তদের দুঃখ দেখেছেন, তাই তারা প্লট না পাওয়া পর্যন্ত ওই এলাকার সব নতুন প্রকল্প বন্ধ রাখা হয়েছে। পূর্বাচল যখন প্রথম শুরু হয় তখন একবার আমি ওখানে গিয়েছিলাম, সেই লঞ্চে করে ওই এলাকা ঘুরতে, তখন আবার বিরোধী দলে ছিলাম। তখন ওয়াদা করেছিলাম যে আমরা যদি কখনো সুযোগ পাই কেউ বঞ্চিত থাকবেন না। যতবারই সরকার এসেছি ততবারই চেষ্টা করেছি সেখানে যাতে যারা বঞ্চিত আদিবাসী তারা যেন তাদের প্লটগুলি পান। করোনা সংক্রমণ থেকে নিজের এবং পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে যার যার অবস্থানে থেকে ঈদ উদযাপন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়, কাজে আপনারা ছুটাছুটি না করে যে যেখানে আছেন সেইখানে থাকেন, সেইখানে নিজের মতো করে ঈদটা উদযাপন করেন। এখন এই রমজান মাস আমরা রোজা রাখছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন এই করোনা ভাইরাস থেকে যেন আমাদের দেশ মুক্তি পায়, দেশের মানুষ যেন মুক্তি পায়, আর যেন প্রাণহানি না হয়।
করোনা ভাইরাসের বাহক না হতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান শেখ হাসিনা। ৭৫-এর পরে ক্ষমতা দখলকারীরা মানুষ হত্যায় মেতেছিল অভিযোগ করে। প্রধানমন্ত্রী বলেন, ঘাতকের বুলেট তাড়া করছে জেনেও তিনি মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। আগে থেকেই আমাদের নিজেদেরকে সুরক্ষিত থাকতে হবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ৩৮ এবং নারী ১৮ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১১,৯৩৪ জনের। ৪৫৪টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৬,৯৫১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৩৮৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.১৯%। দেশে করোনায় মৃত্যু আবারও বাড়ল। ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৬ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের দিন করোনায় ৪৫ জনের মৃত্যু হয়। দেশে এ পর্যন্ত ১১,৯৩৪ জনের মৃত্যু হয়েছে করোনা মহামারীতে। মৃত্যুর সাথে বেড়েছে শনাক্ত হওয়া রোগীর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১,৩৮৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত ৭,৭৩,৫১৩ জন। বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ধরন রুখতে কঠোর স্বাস্থ্যবিধি মানা ও ব্যাপক হারে টিকাদানের কোনো বিকল্প নেই। ভারতেও কিন্তু বাংলাদেশের মতোই কাছাকাছি অবস্থা, সেখানেও কিন্তু আপনার জেনোম সিকোয়েন্সিং করার ব্যবস্থাটা অপ্রতুল। এজন্য অনেক হয়তো ভারতীয় ভেরিয়েন্ট আছে, কিন্তু সেরকম পরীক্ষা করা হচ্ছে না। এজন্যই আমরা বলতে চাই, আপনি ধরেই নেবেন যে বাংলাদেশে ভারতীয় ভেরিয়েন্ট ইতিমধ্যে চলে এসেছে এবং এটার হাত থেকে বাঁচার আপনার দুটো উপায়, এক স্বাস্থ্যবিধি মেনে চলা, আর যত বেশি সম্ভব মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে সুস্থ হয়েছেন আরও ৩,৩২৯ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭,১০,১৬২ জন। মাহমুদুল নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বারবার সতর্ক করার পরও মার্কেট শপিং মলগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ক্রেতাদের অতিরিক্ত ভিড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণের ঝুঁকি। সকাল থেকে রাজধানীর মার্কেট শপিং মলে সামাজিক দূরত্ব না মেনে চলছে ঈদের কেনাকাটা। সকাল 10টায় খোলার পর থেকেই নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে শুরু হয় ক্রেতা সমাগম। করোনার মধ্যেও বেচা কেনা ভালোই জমছে বলেছেন বিক্রেতারা। ঈদের আগের 2 দিন বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। তবে বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে দেখা যায়নি মাস্ক। যদিও ক্রেতাদের দাবি সতর্কতার সঙ্গেই কেনাকাটা করছেন তারা, তবে ভিড় থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হচ্ছে না। আশা করা যায় এবছর আমাদের সেল খারাপ হয় না, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবার ভালো হয়েছে। অন্যান্যবার যেরকম আপনার গতবার তো লকডাউনে সেল হয় নাই। কেনাকাটা করতেছি, নিজে সতর্ক, নিজে থাকতেছি, মাস্ক পরে আসছি। এখন তো যে পরিবেশ, নিজে সতর্ক, নিজে সেফ, নিজেই থাকা লাগবে। ফার্স্টের দিক দিয়ে হয় না, লাস্টে টুকটাক কাস্টমার আসছে মার্কেটে, কেনাকাটা করছে, স্বাস্থ্যবিধি মেনেই করতেছে এবং আমরাও করতেছি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সায়েন্স প্রজেক্ট 10 সদস্যের দায়িত্ব ছিল অক্সিজেন সিলিন্ডার দিয়ে বিস্ফোরণের মাধ্যমে বড় হামলার। টার্গেট করা হয়েছিল ঢাকা ও সিলেটের পুলিশ ও বিজিবি স্থাপনা। হামলার পর হিজরত করতে চেয়েছিল আফগানিস্তানে। 4 জঙ্গিকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট। নাশকতার প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা, এমন তথ্যে শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেপ্তার করে আনসার আল ইসলামের 4 সদস্যকে। রোববার দুপুরে জঙ্গি নিয়ে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান জানান, টেলিগ্রাম অ্যাপে সায়েন্স প্রজেক্ট নামে 10 জনের একটি দল গঠন করে আনসার আল ইসলাম, যাদের টার্গেট আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকায় পুলিশের ও সিলেটে বিজিবির স্থাপনা ঘুরেও দেখে তারা। ঢাকায় হামলার জন্য বসিলায় এসে মিলিত হয় এই প্রজেক্টের 4 সদস্য। অক্সিজেন সিলিন্ডার দিয়ে বড় বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর একটি পরিকল্পনা করেছিল, যাতে বড় ধরনের সংবাদ শিরোনাম হয়, বড় ধরনের কোনো ক্যাজুয়ালিটিস হয়। এটা এই জঙ্গিদের ইতিহাসে আমার মনে হয় এটি প্রথম। পুলিশ বলছে, আনসার আল ইসলাম আল কায়দার অনুসারী হওয়ায় এ দলের 2 সদস্য আগেই আফগানিস্তানে গিয়েছিল। হামলার পর এই 4 জনেরও যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের গ্রুপের কতিপয় সদস্য ইতিমধ্যে হিজরত করেছে এবং তারা হয়তোবা সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে চলে যেতে পারে, এবং তাদেরও একই উদ্দেশ্য ছিল এরকম একটি বড় ধরনের নাশকতা করে তারাও হিজরত করবে এবং আফগানিস্তানে পালিয়ে যাবে। গ্রেপ্তার মুকিদ হবিগঞ্জের মাদ্রাসা শিক্ষক।
জসিমুল অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, সজীব সুনামগঞ্জ সরকারি কলেজ ও আমিনুল সিলেটের একটি মাদ্রাসার ছাত্র। এই 4 জন এর আগেও সিলেটের একটি হোটেলে হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানানো হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবিক কারণে এবং ছাত্রলীগের নেতাদের অনুরোধে নিজের শেষ কর্মদিবসে শিক্ষক সহ 137 পদে নিয়োগ দেন জানালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। স্থগিত হওয়া সেই নিয়োগপ্রাপ্তদের তালিকায় আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তান, স্ত্রী, ছাত্রলীগের নেতাকর্মী থেকে শুরু করে একাধিক সাংবাদিক নেতা ও তাদের স্বজন। এই নিয়োগ নিয়ে তদন্ত করছে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি। গত 6 মে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহানের শেষ কর্মদিবস। শেষ দিনে তিনি 137 জনের অস্থায়ী নিয়োগে স্বাক্ষর করে যান। অভিযোগ উঠেছে শিক্ষকদের স্ত্রী, সন্তান, স্বজনরা নিয়োগ পেয়েছেন। বাদ যাননি সাংবাদিক নেতা ও তাদের স্বজনরাও। যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোথাও কোনো বিশৃঙ্খলা হলে এটি প্রথমত আমরা এটা তো কাম্য নয়, এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে এরকম ঘটনা যেন না ঘটে। ছাত্রলীগের 25 পরিচিত মুখও আছেন নিয়োগপ্রাপ্তদের তালিকায়। শেষ সময় আব্দুস সোবহান নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। তবে সদ্য সাবেক উপাচার্য দাবি করেছেন তিনি কারো চাপে নয়, মানবিক কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি দিয়েছেন। ছাত্রলীগ আওয়ামী পরিবারের সন্তান, তাদের ক্রমাগত দাবি, ক্রমাগত চাপ আমি মানবিক বোধ করেছি যে তাদের এই চাকরিটা পাওয়া উচিত, সেই জন্য আমি দায়িত্ব। শিক্ষক নিয়োগ দেওয়া হলেও জানেন না বিভাগীয় প্ল্যানিং কমিটির সদস্যরাও। এই 137 জনের নিয়োগকে অবৈধ ও বিধি বহির্ভূত বলছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কোনো ডিপার্টমেন্টে যদি একজন শিক্ষক প্রয়োজন হয় তখন তারা সুপারিশ করবে, বিশ্ববিদ্যালয় তখন সিদ্ধান্ত নেবে। তার আগ পর্যন্ত তো আমি ইচ্ছা করলেই তো বিশ্ববিদ্যালয়কে 500 লোক আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো। শিক্ষা মন্ত্রণালয় বলেছে এটা অবৈধ এবং নিয়ম বহির্ভূত নিয়োগ, সুতরাং এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে আমরা সাক্ষাৎকারের আওতায় এনেছি এবং আমরা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং জমা দিতে পারবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত 137 জনের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা ঈদের ছুটিতে কর্ম এলাকা ত্যাগ করতে পারবেন না, জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। দুপুরে শ্রমভবনে মালিক, শ্রমিক ও সরকারের এক ত্রিপাক্ষিক বৈঠক শেষে একথা জানান তিনি। যেসব কারখানা এখনও বেতন বোনাস দেয়নি তাদের ঈদের আগেই তা পরিশোধের অনুরোধ জানান প্রতিমন্ত্রী। করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন, বন্ধ আছে দূরপাল্লার বাস। তবে এর মধ্যে নানা বিকল্প উপায়ে রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে ঘরমুখী মানুষ, সড়ক ও ফেরিঘাটে ভিড়। স্বাস্থ্যবিধি না মানলে করোনার ঝুঁকি বাড়বে, এমন আশঙ্কায় গার্মেন্টস কারখানায় ঈদের ছুটি নিয়ে শ্রমিক ও মালিক সংগঠনের নেতারা তাদের পক্ষে যুক্তি তুলে ধরেন রোববারের ত্রিপাক্ষিক বৈঠকে। কোনো শ্রমিক যাতে বেতন বোনাস থেকে বঞ্চিত না হয়, 3 দিনের ছুটি বহাল রাখা হয়। এরপরে যদি কোনো পরিস্থিতি কোনো কিছু ঘটে, এটার দায় দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। আমরা যে কাজগুলি করিয়েছি এই সময় সমন্বয় করব বলে, এটা পরবর্তীতে কখন আমরা ছুটি দিব, এটা ঘোষণা যদি আমরা এখনই দিয়ে দিতে পারি। তবে সরকার নির্ধারিত 3 দিন ছুটির বাইরেও মালিকরা বাড়তি ছুটি দিতে পারবেন, জানান শ্রম প্রতিমন্ত্রী। অনেক কারখানা এখনও শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেনি, তাই ঈদের আগে সব পাওনা পরিশোধ করতে মালিকদের অনুরোধ জানান তিনি। এলাকা ত্যাগ করতে পারবেন না, যে কোনো সময় ডাক দিলে যেন মালিক যদি ডাক দেয় উৎপাদনের জন্য আপনাদের যেন পায়, তাতে সেও সেফ থাকবে আর তার আশপাশের বা যেখানে যাবে সে জায়গার লোকও সে যদি স্থান ত্যাগ না করে তাহলে সেও সেফ থাকবে, নিজেও। করোনা সংক্রমণ রোধে ঈদের ছুটিতে শ্রমিকরা কর্ম এলাকা ত্যাগ করতে পারবেন না, জানান শ্রম প্রতিমন্ত্রী। আর বেতন সর্বশেষ সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত মহাসাগরে পড়েছে চীন রকেটের নিয়ন্ত্রণহীন ধ্বংসাবশেষ। রোববার চীনের স্থানীয় সময় সকাল 10:24 ধ্বংসাবশেষ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে নিমজ্জিত হয়। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত মহাসাগরে আছড়ে পড়ল চীনা রকেটের ধ্বংসাবশেষ, এমনটাই জানিয়েছে চীনের স্থানীয় গণমাধ্যম। 29 এপ্রিল 30 মিটার দৈর্ঘ্যের লং মার্চ 5B রকেটের সফল উৎক্ষেপণ করে চীন। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের
16.6 মিটার লম্বা ও 4.2 মিটার প্রস্থের মডিউলকে কক্ষপথে স্থাপন করলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এরপর মডিউলটি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে থাকে কক্ষপথে। এর 100 ফুট লম্বা কোর স্টেজ অংশটি বিচ্ছিন্ন হয়ে বায়ুমণ্ডলে ঢুকে পড়ে বলে জানায় বিজ্ঞানীরা। তারপর থেকেই পৃথিবীর ঠিক কবে কোথায় আঘাত হানতে পারে তা নিয়ে শুরু হয় বিভিন্ন দেশের বিজ্ঞানীদের শঙ্কা ও অনুমান। পরে রোববার সকালে মালদ্বীপের পশ্চিমে ভারত মহাসাগরে পতিত হয় ধ্বংসাবশেষটি। চীনের সংবাদ মাধ্যম জানিয়েছে ভূপতিত হওয়ার আগেই রকেটের বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে থাকা অবস্থাতেই ধ্বংস হয়ে যায়। এর আগে 2020 সালের মে মাসে আইভরি কোস্টে আছড়ে পড়েছিল চীনের আরেক রকেট লং মার্চের একটি অংশ, তবে তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 2018 ও 2019 সালে পৃথিবীর কক্ষপথে 2টি মহাকাশ স্টেশন পাঠায় চীন, তবে 7 টনের তিয়াঙ্গং 1 সফল হয়নি। আর পৃথিবীর কক্ষপথে সফলভাবে প্রদক্ষিণ করছে তিয়াঙ্গং 2। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা সফর শেষে প্রথমবারের মতো দলীয় অনুশীলনে টিম বাংলাদেশ। মিরপুরে ঘাম ঝরিয়েছেন তামিম মুশফিকরা। এর আগে শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটারদের কোয়ারেন্টিন নিয়ে তৈরি হয় জটিলতা। ক্রিকেটারদের প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা থাকলেও 14 দিন কোয়ারেন্টিন ইস্যুতে আটকে যায় দলীয় অনুশীলন। পরবর্তীতে বিসিবি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আলোচনায় সমাধান মেলে। শিথিল করা হয় লঙ্কা ফেরত ক্রিকেটারদের কোভিড প্রোটোকল। টেস্ট নেগেটিভ হয়ে অনুশীলনে যোগ দেন ক্রিকেটাররা। এদিকে ভারত থেকে ফেরায় আলাদা হোটেলে বন্দী সাকিব, মুস্তাফিজ তাদের কোয়ারেন্টিন কমিয়ে অনুশীলনে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। আবার অনিশ্চয়তায় এএফসি কাপ। স্থগিত হয়েছে মালদ্বীপে অনুষ্ঠেয় ডি গ্রুপের খেলা। রোববার দেশ ছাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এএফসির চিঠির মাধ্যমে টুর্নামেন্ট স্থগিতের খবর পায় বসুন্ধরা কিংস। এর আগে মালদ্বীপে অবস্থানরত বেঙ্গালুরু এফসির ফুটবলারদের কোভিড প্রোটোকল অমান্য করার অভিযোগ ওঠে। নতুন সূচি নিয়ে এখনও কিছু জানায়নি এএফসি। সকাল থেকেই মালদ্বীপে যাওয়ার প্রস্তুতি বসুন্ধরা কিংস ফুটবলারদের। ক্লাব প্রাঙ্গণ থেকে এয়ারপোর্টের পথে রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তে আসে মন খারাপের খবর। করোনা ঝুঁকিতে ডি গ্রুপের খেলা স্থগিত করেছে এএফসি। বিপত্তির মূলে ভারতের ক্লাব বেঙ্গালুরু এফসি। টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে মালদ্বীপে থাকা ক্লাবটির ফুটবলাররা ভেঙেছেন কোভিড প্রোটোকল। তাতেই চটেছে দেশটির সরকার আর ফুটবল অ্যাসোসিয়েশন। বেঙ্গালুরুকে মালদ্বীপ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয় এমন টুইট করেন দেশটির ক্রীড়ামন্ত্রী। অন্যদিকে মালদ্বীপে যাওয়ার আগেই করোনায় আক্রান্ত মোহনবাগানের 3 ফুটবলার। পরিস্থিতি বিবেচনায় খেলা স্থগিতের সিদ্ধান্ত এএফসির। শেষ মুহূর্তে টুর্নামেন্ট স্থগিতের খবরে হতাশ কিংস ফুটবলার ও ম্যানেজমেন্ট। এক কথায় বলবো অনেক শকড, কারণ আমাদের যে প্রিপারেশনটা ছিল এফসি নিয়ে, তো এটা আমি মনে করি 100% প্রিপারেশন আমরা নিয়েছিলাম এফসির জন্য। আমরা কিন্তু লিগের 3টা ম্যাচ খেলেছি, প্রায় আমরা 7 থেকে 8 সপ্তাহ ট্রেনিং করেছি সবাই একসাথে। তো অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি ছিল এই এফসি কাপের এই সময়। যে গ্যাপগুলো থাকবে বা আমাদের লিগের যে খেলা থাকবে তার মধ্যে ওদের সাথে কথাটা তো হবে, বা বিএফএফ আমরা সরাসরি কথা বলবো, আমাদের মিডিয়া ম্যানেজার আছে, কথা বলে জানাবে যে আমাদের এই সময়টা খালি আছে। ওইভাবে সব কিছু করে অর্গানাইজ করেই হবে নিশ্চয়ই খেলা। সংবাদ সন্ধ্যা শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর। সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার বিধান নেই জানালেন আইনমন্ত্রী। রাজধানীর বাইরে যাওয়ার রোধে তৎপর পুলিশ। ফাঁকি দিতে হেঁটে চেকপোস্ট পাড়ি, ফেরিঘাটে চাপ, ট্রলারে নদী পারাপার। দেশে করোনায় আরও 56 জনের মৃত্যু। নতুন রোগী 1386 জন। শনাক্তের হার 8.19%। অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ পরিকল্পনা। টার্গেট ঢাকা, সিলেট। পুলিশ ও বিজিবির স্থাপনা। গ্রেপ্তার 4 জন। এই ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।